আমরা এই জাস্ট শিলং এ ঢুকছি। দেখতে পাচ্ছ ওয়েলকাম টু শিলং ক্যান্টনমেন্ট। এখানে এখন বাজে হচ্ছে 5:46। তো অলরেডি ঢুকে গেছি শিলং। প্রচন্ড জ্যাম এই শিলং মেন সিটিতে, গাড়ি একদম লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তা বাইক বলে এদিক ওদিক ঢুকে আসা যাচ্ছে। বেশ ভালো জ্যাম আছে। আমরা কাজিরাঙা থেকে শিলং আসার পথে একটা অনলাইন গেস্ট হাউস বুক করে দিয়েছিলাম, কারণ জানি না যে গিয়ে আমরা কিরম কি পাবো, আর সন্দেহ হয়ে যাবে। তো এই লাবাং গেস্ট হাউস বলে এই গেস্ট হাউসটা আমরা বুক করে দিয়েছিলাম। যদিও এই গেস্ট হাউসে পৌঁছতে আমাদের বেশ কিছুটা সমস্যা হয়েছিল, কারণ কিছু ওয়ান ওয়ে রাস্তা ছিল, অন্য রাস্তা দিয়ে গেলে আবার অনেক ঘোরা হয়ে যাবে। যাই হোক, কোনো রকম করে গলির মধ্যে দিয়ে কিছুটা ওয়ান ওয়ে রাস্তাটা অ্যাভয়েড করে তো আমরা ফাইনালি আমরা লোকের কাছে জিজ্ঞেস করে গেস্ট হাউসটা পেয়েছি। তো আর বেশি খোঁজাখুঁজি আর করলাম না, দু একটা দেখেছিলাম এছাড়াও, বাট সেরকম ঠিকমতো আর পছন্দ হয়নি। যাই হোক, যেটা বুক করে দিয়েছিলাম আমরা এটাতেই এখন। তো আজকের একটা নাইটেরই ব্যাপার। এখন আমরা একটু বেরিয়েছি, জাস্ট চেক ইন করে রাস্তায় একটু কিছু আমরা খেয়ে তারপরে একটু আমরা রেস্ট নিয়ে নেবো, কারণ আজও সকাল থেকে অনেক জার্নি হয়েছে। কাজিরাঙা পার্কে আমাদের একটা সাফারি করে তারপরে কাজিরাঙা থেকে বেরিয়ে শিলংয়ে ঢুকে তো নেক্সট কালকে আমরা আবার বেরোবো সাইট সিনের জন্য। তো জাস্ট আমরা কিছু একটু খেয়ে নিয়ে আমরা গেস্ট হাউসে চলে। তো আমরা এই খুঁজতে খুঁজতে একটু লোকাল মোমো পেয়ে গেলাম। তো পাহাড়ে এসে মোমো না খেলে মনটা কেমন যেন করে, তাই এই যে ভদ্রমহিলা বসে রয়েছেন বাচ্চাকে নিয়ে মোমো সেল করছেন। আমরা একদম মানে দেখে বেশ অথেন্টিক যে পাহাড়ি মোমো যেটা, সেটা মনে হলো। বেশ নিলাম 1-2 প্লেট নিলে আমরা এখন খেতে খেতে একটু একটু হাঁটাও হয়ে যাবে, আর দেখা যাক পরবর্তীকে কিছু একটু খেয়ে আমরা গেস্ট হাউসে ফিরে যাব। তো যাই হোক, মোমোটা খেতে কিন্তু দুর্দান্ত মোমো, দারুণ একদম পাহাড়ি মোমো। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি, দারুণ দিন কাটছে মিনস ঘুরে ঘুরে। তো শিলংয়ে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে। তো সকালে আমরা রেডি হয়ে গেছি। তো এখান থেকে আমরা শিলং থেকে বেরিয়ে যাব, বেরিয়ে মেঘালয় সাইট সিনটা করবো। এবার অন দ্য ওয়েতে আমাদের বেশ কিছু স্পট পড়বে যেগুলো আমরা কভার করব। ফার্স্ট ওয়াকাবো ওয়াটারফলস একটা পাবো, দেন মাসুমি কেভ একটা আছে সেটা পাবো। অন দ্য ওয়েতে বেশ আরও কিছু পাবো, 7 সিস্টার ওয়াটারফলস যেটা নংগিয়াথাং ওয়াটারফলস বলে, এটা কভার করব। দেন আমরা যাব হচ্ছে ডাউকি। সো দেন মাওলিনং ভিলেজে আজকের নাইটটা স্টে করব। তো দেখা হচ্ছে রাস্তায়। ওটা শিলং দিয়ে এখন শিলং সিটিতে বেরিয়ে আমরা 7 সিস্টার ওয়াটারফলস, তারপরে অন দ্য ওয়ে যেসব ভিউ পয়েন্টগুলো পড়বে এগুলো দেখতে দেখতে আমরা ডাউকির দিকে যাব। ডাউকিটা করে আমরা প্ল্যান আছে মৌলিংনংয়ে স্টে করবো। মৌলিংনং যে এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ, ওখানে স্টে করার প্ল্যান আছে। আমরা এখন সোহরা থেকে অ্যাবাউট 15-16 কিলোমিটার দূরে আছি। সুন্দর একটা ভ্যালি, ভিউ পয়েন্ট মতো একটু দাঁড়ালাম। সবই সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা তুলবে, তো তার মাঝে কিছু কিছু জায়গায় আমরা তুলে নিচ্ছি।
ও সব ভ্যালি এসে মিশেছে, প্লেটও মতো লাগছে, পাহাড়গুলো এরকম এসে মিশেছে, দারুণ। আর একদম সবুজ, গ্রিনারি খুব। কবে এখানে একটা ভিউ পয়েন্ট, ফটো একটা তুলে নেবো, সরা ভিউ পয়েন্ট, বাদিকে ঘোরা তাহলেই তো হয়ে যায়। আমরা এখন আছি ওয়াকাবা ফলসের মেন গেটের সামনে। এই ওয়াকাবা ফলসটা এখান থেকে ভেতরে ঢুকেই দেখা যাচ্ছে, যদিও একদম জল নেই, শুকনো, জাস্ট কয়েকটা আমরা পিকচার তুলে আমরা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ যে ওয়াকাবা ফলসটা একদম জল নেই, কারণ নভেম্বর মাস, জল বিশেষ থাকে না। তো জাস্ট একটা ভিউ পয়েন্টের ছবি নিয়েছি আমরা। আমরা এখন মৌসুমী কেবে এসছি। ये केब है ना, 10 रुपए दो। सेवन सिस्टर उधर है ना, बाहर जाके राइट हैंड। ओके, আমরা এখন মৌসুমী কেভে ঢুকলাম, 10 টাকা এন্ট্রি ফি। গাড়িটা এখানে পার্ক করে যাবো, রাখা যায়, একটা ছায়াতে রাখতে হবে। সবাই সবার ছায়ায় রেখেছে, আমি একটা ছায়া ধরে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হুম, আমরা এই মৌসুমী কেবের ভেতর ঢুকেছি, 30 টাকা পার পার্সন। আমরা এখন মৌসুমী কেবের ভেতর ঢুকলাম, কেবের গেট থেকে এন্ট্রি করলাম। টিকিট হচ্ছে পার পার্সন, অ্যাডাল্টদের জন্য 30 পার হেড, আর বিলো 10 ইয়ার্স কত 10। কোনো জঙ্গলে ভরা একটার দিকে যাচ্ছি, সিঁড়ি করেছে। কেবের ভিতরে আমরা ঢুকেছি, লাইটের ব্যবস্থা আছে, কিন্তু এগুলো পাও হামাগুড়ি দাও, পড়ে গেলে হামাগুড়ি দিও, বুঝলে।
মাথা নিচু করে এখন যেতে হবে। কোথায় যাচ্ছি? सुप्रयान मत जाना। नहीं जाऊंगी मैं तो। ভিতরে জায়গাটা এমনই, মানে বসে ছাড়া পাস করা যাবে না। চেষ্টা করছি দেখানো। দেখো হাইটটা হচ্ছে এইখান থেকে এই এতটুকু। আর এখানে পাথরগুলো জল পড়ে থেকে একটু স্লিপার হয়ে থাকে, একটু সাবধানে যেতে হবে। এখান দিয়ে এলাম, এবার ভেতর দিয়ে তুমি আগে ওঠো, একটু আমাকে ধরবে। চলো। কেমন লাগলো খুব ভালো। মৌসুমী কেভটা? একটু ডিফিকাল্ট বাট খুব ভালো। ছোট জায়গা, বেশিরভাগটাই হয়তো মাথা নিচু নিচু করে আসতে হবে। তবে বাচ্চাদের সাথে থাকলে বাচ্চাদের কিছু প্রবলেম হওয়ার কথা না, কারণ কোনো রকম ব্রিদিং ট্রাভেল বা এসব কিছু হবে না। লাইট আছে, ডিস্টেন্স খুব একটা বেশি না। প্রথমবার হয়তো আসছে বলে একটু হয়তো খোলা জায়গা থেকে হঠাৎ করে কেবের মধ্যে ঢুকে গেলে একটা যেরকম একটা হয়তো অনেকের প্যানিক আর এটা ওইটা হতে পারে, কিন্তু ভয় পাবার কিছু নেই। আস্তে আস্তে এগিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। একটু অ্যাডভেঞ্চারাস লাগবে। এখন সেভেন সিস্টার ফল, যার নাম হচ্ছে নংগিথিং ফলস, তাই হয় বোধ হয়। তো জায়গাটা এসছি, তো একটু একটু পুরো জল পড়ছে। তো গাড়িটাকে বাইকটা পার্ক করে দিই। করে দিয়ে তারপরে দেখি কি দেখা যায়। তো বন্ধুরা, আমরা এখন সামনে দেখতে পাচ্ছি সেই বিখ্যাত নংগিথিয়াং ওয়াটারফলস, যার প্রচলিত ট্যুরিস্ট নেম সেভেন সিস্টার্স ওয়াটারফলস নামে পরিচিত। যদিও এই সময়টা নভেম্বর মাস, এই সময়ে জল প্রায় থাকে না বললেই চলে। মানে দেখাই যাচ্ছে সবকটা যে ধারাগুলো নেমে আসে সবই প্রায় শুকনো। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দু একটা জায়গায় ওই হালকা করে নেমে আসছে। তো এই ওয়াটারফলসের, যে কোনো ওয়াটারফলসের আসল রূপ দেখা যায় বর্ষার সময়। তো যারা সম্পূর্ণ রূপ দেখতে চাও তারা কিন্তু বর্ষার সময় ওই জুন, জুলাই, অগস্ট এই সময়টা যদি আসা যায়, জলটা ভালো মতো দেখা যেতে পারে। যাই হোক, যে সময় এসছি সেই সময় প্রাকৃতিক যেটা সৌন্দর্য সেটাই উপভোগ করে আমাদের যেতে হবে। এখানে আর বেশি দেরি না করে কিছু ছবি তুলে আমরা এগিয়ে যাব হচ্ছে নেক্সট ডাউকির দিকে। আচ্ছা, আমরা লিংকহাট থেকে বাঁদিকে নিলাম ডাউকির দিকে। ডাউকির দিকে উঠতেই পাশে দেখা যাচ্ছে ডাউকি রিভারটা। আর এখানে দেখো একটা ফেন্স করা আছে, এই ফেন্সটা হচ্ছে ওইদিকটা হচ্ছে বাংলাদেশ। এখানে একটা গেট আছে বন্ধ, আর এই যে ভালো করে ফেন্স করা আছে, উপরে ডোয়ার লাগানো আছে, কাঁটাতার লাগানো আছে, বড় ফেন্স লাগানো আছে। এই দিকটা হচ্ছে একদম বাংলাদেশ বর্ডার। একদম বাংলাদেশের বর্ডারের গা ঘেঁষে আমরা যাব ডাউকি রিভার। এদিকে যেতে পারবে না, মানে ওদিকের লোকরা এদিকে আসতে পারবে না, এদিকের লোকরা ওদিকে যেতে পারবে না, যেটা সাধারণত হয়ে থাকে। না মনে হয়
কি নেট নেই? এই দেখো এইখানে একটা রাস্তা চলে যাচ্ছে, এখন এটা হচ্ছে দেখেছো? দাঁড়াও না এখানটা। আরে এখন রিভারে ইয়েতে পাশ দিয়ে যাবো আমরা। আমার নেট নেই কেন? ঠিক আছে বন্ধুরা, ফেন্স বরাবর এখানে একটা রাস্তা আছে, ওখানে দেখছি কিছু লোক মনে হয় আছে, মিলিটারি লোক থাকতে পারে জানি না। ওদিকে একটু যাবো, গিয়ে কথা বলে দেখি কি বলছে, তারপরে আমরা মেন রাস্তা ধরে ডাউকির দিকে যাব। তো চলুন যাওয়া যাক একটু। বাংলাদেশ আমার ডান দিকে, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ। হ্যাঁ, আমি ঠিকই মনে করেছিলাম এখানে বাংলাদেশের বর্ডার, যেহেতু এখানে সিকিউরিটি লোক আছে বিএসএফ এর বোধ হয়। ये बॉर्डर है ना बांग्लादेश का? अच्छा, तो ये क्या है, इधर क्या है? अच्छा अच्छा, मुझे वही पता लग रहा था, मैंने आप है तो मैं एक बार बात करके आता हूँ इसलिए आया। अच्छा ओके, ये पूरा बांग्लादेश आ गया ना? ये आदमी लोग दिख रहा है, ये बांग्लादेशी है, फिर जो काम करने वाला है, उधर से कोई एंट्री नहीं है। बट गेट किसकी तरफ है? गार्ड के लिए है। अच्छा ओके, इधर गार्ड में आप अकेले रहता है, एक ही आदमी रहता है आगे? बट बट इधर इन्फिल्ट्रेशन का भी चांस नहीं है ना? इधर करता नहीं है ज्यादा। ओके, हम लोग तो अभी कलकत्ता से आ रहे हैं, कलकत्ता बेहला। आप বাঙালি আপনি? কোথায় বাড়ি আপনার? কৃষ্ণনগর, আচ্ছা আচ্ছা, বাহ ভালো, ওটা দেখা হয়ে গেল। আমরা এখন এসেছিলাম, আমরা গুয়াহাটি গিয়েছিলাম কাজিরাঙ্গা হয়ে, তারপর শিলং হয়ে, তারপর এখানে মহালিলং। দাঁড়ালাম, ওখানে বিএসএফ এর লোক ছিল, একটু কথা হচ্ছিল, যদিও সিকিউরিটি রিজনের জন্য আমরা ভিডিও করতে ওনার সঙ্গে কথা বলার কারণটা ভিডিও করলাম না, কারণ এটা উচিত না সিকিউরিটি রিজনের জন্য। যাই হোক, ওনার সঙ্গে জানতে পারলাম উনিও এক বাঙালির সঙ্গে একটা দেখা হয়ে গেল, উনি কৃষ্ণনগরে ওনার বাড়ি। তো বেশ কথা হচ্ছিল, ওদিকের ব্যাপারে জানছিলাম, বর্ডার দেখাই যাচ্ছে। আর কিছুদিন গিয়ে ডাউকিতে একটা গেট আছে, ওখান থেকে ভিসা টিসা নিয়ে লোক এদিক ওদিক যাতায়াত করতে পারে, ওখান থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাকও যায়, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে আসে। তো বেশ ভালো লাগছে, আমার এক হাত দূরে ছিল মানে বাংলাদেশ। এখান থেকে আরো হাফ অ্যান আওয়ার মতো লাগবে বলছে। হ্যাঁ ঠিকই বলেছে, প্রায় 12 কিলোমিটার। তো আগে গিয়ে একটু রাস্তাটা ওয়ান ওয়ে, মানে ট্রাফিক আছে, একটু খারাপ আছে। তো চলো তাহলে ডাউকিতে গিয়ে দেখা হচ্ছে। ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে, ডাউকি আবার 2 কিলোমিটার এখান থেকে, ডাউকি যে ভিলেজটা, এখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে। ওদিকটা পুরো বাংলাদেশ দেখা যাচ্ছে, ডাউকি রিভার, ওখানে কিছু নৌকাও দাঁড়িয়ে আছে, কিছু মনে হয় ক্যাম্পিংও হয় ওখানে, যা বোঝা যাচ্ছে। সুন্দর একটা ভিউ, এই ডাউকি রিভারটা বেঁকে বেঁকে এদিকে গেছে। জাস্ট একটু তোমাদের দেখিয়ে, একটু দেখে আমরা বেরিয়ে যাব। এখানে কিছু রোড কনস্ট্রাকশন চলছে, চলো। আমরা এখন ডাউকি রিভারের পাশে রয়েছি, দেখতে পাচ্ছ জলটা কিরকম ক্লিয়ার জল।
একদম স্বচ্ছ জল, যেটা আমরা পিকচারে দেখে থাকি, বিভিন্ন ছবিতে আমরা দেখে থাকি। তো যেহেতু এটা অলরেডি মানে উইন্টার পড়ে গেছে, এখন জলটা একটু আস্তে আস্তে যত দিন যাবে আরো ক্লিয়ার হতে থাকবে। মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই বর্ষা শেষ হয়ে বর্ষার টাইমে জলটা পরিষ্কার থাকে না, এখন বেশ পরিষ্কার জল। খুব দারুণ লাগছে, যে জলটা আমরা ছবি দেখে থাকি যে নিচে পর্যন্ত দেখা যায়, এখন হয়তো অতটা না দেখা গেলেও অনেকটাই স্বচ্ছ জল, পরিষ্কার সুন্দর। ডাউকির ভিউ পয়েন্ট। বাচ্চা স্কুলে যাচ্ছে। হোয়াটস দ্য নেম ফ্রেন্ড? ইজ নট ইন্টারেস্টেড। তো বন্ধুরা, আমরা সেই বহু প্রতীক্ষিত ডাউকি লেকে বোট রাইডিংয়ের জন্য অলমোস্ট রেডি। আমরা এখানে যে লোকাল যারা এই বোট সার্ভিসটা প্রোভাইড করে, তাদের একজনের সাথে আমরা কথা বলে একটা মোটামুটি একটা প্রাইস নেগোশিয়েট করে, মোটামুটি এরা 800 to 1000, মানে একটু নেগোশিয়েবল। তো যাই হোক, আমরা একটা ঠিক করলাম। তো এখানে আবার বিভিন্ন রকম ভাগ আছে, যে ওইখানে কোনো ওই পাড়ে গিয়ে কিছু স্টে করবে, টাইমের ব্যাপার আছে। তো এগুলো ডিপেন্ড করে কে কীরকমভাবে চাইছে। তো আমরা যা হোক খুব বেশি টাইমের না, মোটামুটি 45 মিনিটসের মতো এরকম নিলাম। তো আমাদের একটা রাউন্ড আমাদেরকে ট্রাভেল করাবে, এখান থেকে শুরু করে ওই ব্রিজটা নিচে অবধি নিয়ে যাবে। তারপর বাংলাদেশের যে বর্ডারটা, অ্যাকচুয়াল যে ওয়াটার লাইনটা আছে ওইখানে আমাদের নিয়ে যাবে। তো যাই হোক, আমরা এক্সাইটেড। আমরা চড়েছি এখন এই বোটে। দেখতে পাচ্ছ জল আস্তে আস্তে আরও স্বচ্ছ হচ্ছে, যত আমরা ডিপে যাচ্ছি দেখা যাচ্ছে পাথর, মাছ সবই প্রায় দেখা যাচ্ছে। মানে আস্তে আস্তে যত ডিপ যাচ্ছে জলটা আরও ক্লিয়ার হচ্ছে। তো বেশ ভালো লাগছে, ওয়েদারটাও ভালো, বেশ সানি ওয়েদার আছে, ভালো রকম ছবিও আসছে। এই যে ব্রিজটা দূরে দেখা যাচ্ছে, এই ব্রিজটা ক্রস করে আমাদের ওই বর্ডারটায় যেতে হবে। এখান থেকে প্রায় আরও 2 কিলোমিটার মতো বর্ডারটা ওই যে দেখা যাচ্ছে ওইদিকে। তো ওই পারে দেখা যাচ্ছে কিছু লোক মাছও মানে ওখানে ফিশিং করছে। এখানে মাছের যে ফ্লোটসগুলো, বয়ার ফ্লোটসগুলো এখানে দেখা যাচ্ছে। একদম মানে স্বচ্ছ জল। মানে এটা আরও স্বচ্ছ হবে যত আরও দিন যাবে, উইন্টার যত পড়তে থাকবে। এটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে আরও দোকান থেকে জানলাম আরও স্বচ্ছ হবে জলটা। এখনই মোটামুটি বেশ ভালো দেখা যাচ্ছে। কি বলো তুমি, কীরকম লাগছে? খুবই ভালো লাগছে। মানে নিচে অবধি মানে পাথরগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি তো কিছু মাছও দেখতে পেলাম, জানি না তোমাদের ভিডিওতে আসছে কি না। তারপর আমরা এখান থেকে ব্রিজটার নিচে যাব। ব্রিজটা নিচে গিয়ে অবশ্যই একটু ভয়ও পাচ্ছে। মানে নৌকাগুলো মানে বোট যেটা খুব বেশি চওড়া না, বেশ সরু মতো। আর দুজনকে বেশ সাইডে দুটো এন্ডে ব্যালেন্স করে একটু বসতে হবে। বেশি আবার নাড়াচাড়া করা যাচ্ছে না বোটটায়, কারণ তাতে হয়তো একটু স্টেবিলিটির প্রবলেম হতে পারে। তো যাই হোক, সেফলিভাবে রাইডটা করতে হবে বোটের করে। আমরা কেমন লাগছে? ভালো লাগছে তো? যাক, বেশ ভালোই লাগছে। আমরা এই ব্রিজটার বেশ নিচে যাচ্ছি। জলটা আমি আরও গভীরে দেখানোর চেষ্টা করছি ক্যামেরাটা নিচে নিয়ে, জানি না কতটা ভালো আসছে। তারপর এখানে কিছু ক্লোজ ভিউ নিতে চেষ্টা করছি। বেশ ভালো, মানে বোট রাইডটা বেশ মজারই লাগছে। ডাউকি এসে বোট রাইডটা মানে মাস্ট, মানে করতেই হবে, না হলে কিছু একটা মানে বাকি থেকে যাবে বোট রাইডটা যদি না করা হয়। যে আমরা ভালো সময়টাও এসে পড়েছি, ইনফ্যাক্ট সকালের দিকেই আমরা চলে আসতে পেরেছি। দেখো দূরে দেখা যাচ্ছে যে বোটে যিনি বসে রয়েছেন, আর বোটের যে হালটা, সেই হালের ছবিটা কিন্তু, যে রিফ্লেক্সটা কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে জলে। তাতেই বোঝা যাচ্ছে যে জলটা কীরকম পরিষ্কার। তো ওই নীল মতো দেখা যাচ্ছে উনি বসে রয়েছেন, এবং তার যে বোটের যে প্রতিবিম্বটা নিচে পড়ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে বেশ। তো এটা তখনই সম্ভব যখন জল খুব পরিষ্কার হয়। তো
এই যে এখানেও যেমন দেখা যাচ্ছে যে বোটের যে নিচে হালটার যে ছায়াটা ওটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। উনি যে বসে রয়েছেন বেশ ভালো বোঝা যাচ্ছে, যেরকম আমরা ছবিতে বা ভিডিওতে দেখে থাকি প্রায় কিন্তু সেরকমই লাগছে। বেশ তার মনে হচ্ছে যেন শূন্যে ভেসে রয়েছে বোটটা। তো দারুণ দারুণ, এটা একটা এক্সপিরিয়েন্স যেরকম আমরা ছবিতে দেখে থাকি সেরকমই বেশ মনে হচ্ছে, বেশ ভালো লাগছে। তো আমরা এইভাবেই প্ল্যানটা করেছিলাম যে যাতে একটু দিন থাকতে থাকতে আমরা ডাউকি লেকের এই রাইডটা করতে পারি। তো আহ, যেটা করতে পারে আমাদের সত্যি ভালো লাগছে। ওই পারে কিছু দেখা যাচ্ছে যে ক্যাম্পিংয়েরও ব্যবস্থা আছে, ক্যাম্পিং, কায়াকিং, আরও কিছু ওয়াটার স্পোর্টস আছে, সেগুলো এখান থেকে করা যায়। যাতে সময় যদি হাতে থাকে বা ডাউকির কাছাকাছি যদি কোনো একদিন কেউ স্টে করতে পারে তাহলে কিন্তু এই ওয়াটার স্পোর্টসগুলো যারা ইন্টারেস্টেড তারা কিন্তু করতে পারে। দেখো এই বোটটা মনে হচ্ছে যেন শূন্যে ভেসে রয়েছে যেরকম দেখা যায়। তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছি যে পাথরগুলো দেখা যাচ্ছে, কিছু মাছও দেখা যাচ্ছে এদিক ওদিক, দারুণ লাগছে। তো আমরা এখন যিনি বোট চালাচ্ছেন ওনাকে বললাম একটু যে তো ওই বাংলাদেশের ওই পাড়টাতে ওখানে কিছু লোক দেখলাম যে স্নান করছে, তো ওইখানে যদি যাওয়া যায় কি না। তো উনি বললেন হ্যাঁ যাওয়া যাবে, বাট ওনার একটা লিমিট আছে, তো ওই লিমিটের বাইরে আমরা যেতে পারবো না, কারণ ওই দিক থেকে বাংলাদেশের যারা সিকিউরিটির আছে, সিকিউরিটি গার্ডে আছে, ওরা ওখান থেকে অবজার্ভ করে, আমাদের এখান থেকে অবজার্ভ করা হয়, কেউ লাইনটা কেউ ক্রস করেই না। সুন্দর সুন্দর, দেখো জলের একদম নিচে পাথরটা তো সবই বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার। এটা আরও পরিষ্কার হবে, আরও 2-1 মাসের মধ্যে আরও এটা পরিষ্কার হয়ে যাবে। তো কেউ যদি ওই ডিসেম্বর জানুয়ারি নাগাদ আসতে চায় তাহলে কিন্তু বেশ আরোই পরিষ্কার জলটা পাওয়া যাবে। একটু নৌকাটা মাঝে মধ্যে নড়ে যাচ্ছে একটু এদিক ওদিক করার জন্য, কারণ খুব বেশি চওড়া না নৌকাটা, তো বেশি নাড়াচাড়া করা যাবে না। যা হোক সেই অবস্থাতে থেকেই যত ভালো ছবি করা যাচ্ছে। এই যে ওই পাড়টাতে দেখা যাচ্ছে কিছু টেন্ট করা আছে, এখানেই এরা ক্যাম্পিং করানো হয়। বেশ সুন্দর ছবি, সুন্দর। মানে এটা মানে ডাউকিতে এসে এটা বোট রাইডটা মানে সবাইকে বলবো মানে এটা যেন মিস না করে কেউ। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা হচ্ছে ডাউকি লেকে বোট রাইড। এই যে দেখা যাচ্ছে ওই পারে এটা কিন্তু বাংলাদেশ। আমাদের বোটে যিনি আছেন উনিও বলতে চেষ্টা করছেন যে এখানে যারা এখানে স্নান করতে এসে এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের লোকেরা। তো আমরা একবার চেষ্টাও করলাম ওদের সঙ্গে কথা বলার, কারণ যতটা সামনে সীমানা থেকে যতটা সামনে যাওয়া যায়, তো জিজ্ঞেস করলাম যে ওই পারে বাংলাদেশের কোন জায়গা, তো বললো ওই পারটা হচ্ছে সিলেট। সিলেট বলে জায়গা আছে, সেটা হচ্ছে সিলেট। তো এখানে বাংলাদেশের বর্ডারের লোকেরা আছেন, সিকিউরিটি। তো যাই হোক আমাদের এই বোট রাইডটা অলমোস্ট আমরা কমপ্লিট করে ওখান থেকে ফিরে আসছি। সুন্দর এখান থেকে বোঝা যাচ্ছে, বেশ ভালোই লাগছে আমাদের এই ডাউকি রাইডটা করে। তো এরপর আমরা এখান থেকে বোট রাইডটা করার পরে আমরা ওই যে ব্রিজটা দেখছিলাম ওই ব্রিজটা ক্রস করব, ব্রিজটা ক্রস করে আমরা যে বর্ডার আছে বর্ডারের কাছাকাছি যাব, বর্ডারের সামনে গিয়ে জাস্ট একটু দেখে আমরা তারপর বর্ডারের থেকে আমরা চলে যাব হচ্ছে মাওলিংনং। নেক্সট আমাদের যে আমাদের ডেস্টিনেশন আজকের, যে আবারও দেখতে চেষ্টা করছি এখান থেকে ওই পারের লোকরা দেখা যাচ্ছে। আমি কাউকে জিজ্ঞাসা করলাম দাদা আপনারা কি বাংলাদেশে, বললো হ্যাঁ আমরা বাংলাদেশের, ওই পার্টটা হচ্ছে সিলেট। যাও একটু কথা বললাম এই আর কি। হ্যাঁ ওই পার্টটাতে দেখা যাচ্ছে। তো আমরা আর বেশি দেরি করব না, এখান থেকে আমরা
ওই পার্টটাতে যাব, ওই পারে গিয়ে, কারণ ওই পার্টটা আবার যেতে কিছুটা সময় লাগবে, কারণ যেহেতু বর্ডার এরিয়াতে রাস্তাগুলো খুব একটা ভালো হয় না, আর পণ্যবাহী খুব ট্রাক চলে বলে রাস্তাগুলো একটু মেরামতির করা খুব একটা হয় না দেখলাম, কারণ আসার সময়ও দেখা যাচ্ছিল রাস্তা বেশ খারাপ, আর আগে গিয়ে হয়তো বর্ডারের কাছাকাছি আরও রাস্তা খারাপ হবে। তো যাই হোক, একবার জাস্ট ঘুরে আমরা ওখান থেকে চলে যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন আমাদের মলিনং ভিলেজ, যেটা এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। আজকে আমরা ওখানে স্টে করবো। ডাউকি ব্রিজটা, আমরা ব্রিজটা ক্রস করে একটু বর্ডারের কাছে গিয়ে তারপর চলে আসবো। দেখো দুদিকটা অঙ্কট যে রিভারটা, ওই এখানে যাবে তো ওই জন্য। ওয়ান ওয়ে ট্রাফিক করে, এক জায়গা থেকে ছাড়ে তারপর ওদিক থেকে বেরোয়। রাস্তাটা অবস্থা খুবই খারাপ, প্রচুর লরি পাস করে, যেহেতু বর্ডার, কিন্তু রাস্তাটা মানাচ্ছে না। বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে দাঁড়িয়ে, এই পারটা ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ায় আছি, দেখতে পাচ্ছ দ্বার, ভারত বাংলাদেশ কি বলা আছে মন্ত্রী দ্বার, আর ওদিকটা বাংলাদেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ওটা বাংলাদেশের এরিয়া। কিন্তু ট্রাকগুলো যাচ্ছে, বিভিন্ন পণ্যবাহী ট্রাক বাংলাদেশ ইন্ডিয়া যেগুলো যাতায়াত করে, কিন্তু প্রচুর পাথর বাংলাদেশে যায়, এই পাথর বোঝাই ট্রাকগুলো দেখতে পাচ্ছে। আর এখানে ভিসা কাউন্টার, ভিসা না, এখানে ভিসা চেকিং কাউন্টার আছে, এখান থেকে লোকেরা বাংলাদেশ থেকে এখানে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশ যায় না, এখান থেকে কত লোক যায়, তবে এখান থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া প্রচুর লোক ঢোকে, অবভিয়াসলি পাসপোর্ট ভিসা নিয়ে। চলো একটু ঘুরে ওই জায়গাটা দেখি কি বিক্রি করছে একটু। আমরা ডাউকি বাজারটাই যাই, হ্যাঁ ডাউকি ওই ছাড়ে আসলাম, ঠিক আছে। ওরা এটাই দেখাচ্ছিল আমাদের। হ্যাঁ বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে আমরা দাঁড়িয়ে, ওখান থেকে আমরা একটা দেখে ফটো তুলে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ চলো সুন্দর একটা গ্রামের রাস্তার মতো রাস্তা দিয়ে যাচ্ছে। মেন হাইওয়ে থেকে ডান দিকে ঢুকে গেলাম, এই রাস্তাটা মলিনং ভিলেজের দিকে যাচ্ছে, আগে পড়বে লিঙ্কঘাট বলে। রাস্তা কাজ করছে। দেখলাম বাঁশের ভেতর প্রচুর কাজ হয়, বাঁশের ভেত দিয়ে
বিভিন্ন আসবাবপত্র বানানো হচ্ছে, ঘর বানানো হচ্ছে। পরিস্থিতি একটা প্রচুর পরিমাণে হয় এখানে। খবর যাচ্ছে ঝর্ণার জলে ব্রিজ। নেমে এলো। আমরা মাওলিনং ভিলেজে ঢুকে গেছি। তবে ভিলেজে ঢোকার জন্য 50 করে একটা চার্জ আছে, সেটা টিকিটের সিস্টেম করেছে, দুজনের 100 রাখলো। তো ভিলেজটা ঢুকে আমরা একটা হোমস্টের সঙ্গে কথা বলে নিলাম। একটা ছেলে একটা স্টল ছিল ফুচকা সমস্ত স্ন্যাক্সের, তো ওর সঙ্গে কথা বলে ওরই বললো আমার একটা হোমস্টে আছে, দেখালো। এই দেখো হোমস্টেটা আমি দেখিয়ে দিচ্ছি। ও দুটো ঘর রয়েছে, সিঙ্গেল ঘরও 1500 করে বলছিল উইথ ব্রেকফাস্ট অনলি, আর কোনো ওরা ডিনারে প্রোভাইড করছে না। ট্রাভেলার্স হাট হোমস্টে, নিচে কন্ট্যাক্ট নম্বরে দেওয়া আছে। তো এটা একটু বার্গেনিং করে আমরা 1100-এ সেটেল করেছি। কিন্তু এখন একটু লোক কমই আসছে, তো তাই একটু ওরা কনসিডার করছে। না সেরকম ঠান্ডাটা নেই, হয়তো রাত্রের দিকে ঠান্ডাটা পড়তে পারে। তো আমরা এখন চেকিং করবো, ফ্রেশ হবো, তারপরে গ্রামটা একটু ঘুরে দেখে নেব। হোমস্টেতে চেক ইন করে আমরা একটু গ্রামটা দেখতে বেরোবো, কারণ কালকে সকালে আমাদের এখান থেকে জার্নি আছে, এখান থেকে আমরা তুরাতে যাব। তো অনেকটা পথ, তো এর মাঝখানে যে এখন যেটুকু টাইম পাচ্ছি আমরা একটু গ্রামটা একটু বেরোবো, একটু এই চেক ইন করে নিয়ে আমরা একটু গ্রামটা দেখবো। তো আস্তে আস্তে আমরা দেখছিলাম গ্রামটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা আমরা পার্ক দেখতে পাচ্ছি, তো পার্কটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর খেলাধুলার যে ব্যবস্থাগুলো করা হয়েছে বেশ গোছানো একদম, যাকে বলে খুব সুন্দর ব্যবস্থা বাচ্চাদের জন্য। আর আস্তে আস্তে আমরা যেটা একটা অবজার্ভ করছিলাম, রাস্তাঘাট মানে প্রত্যেকটা বাড়ি হচ্ছে সাজানো গোছানো, সবার নিজস্ব বাগান রয়েছে। এমনকি নিজের বাগান ছাড়াও কমন যে রাস্তায় যে রাস্তাটা তার চারিদিক দিয়ে বেশ সুন্দর করে গাছ লাগানো, আর কুড়াদান মানে ডাস্টবিন ফেলার জন্য স্পেশাল মানে ব্যবস্থা করা হয়েছে, যেখানে মানে বাইরের লোকেরা কিছু ওয়েস্ট ফেলার জন্য সেই কুড়াদানটাকে ইউজ করছে। মানে এইভাবে মেনটেন করা হচ্ছে। মানে গ্রামটা মানে যে এসিএস ক্লিনেস্ট ভিলেজ পেয়েছে, নিশ্চয়ই এই সব জিনিস নিশ্চয়ই তার মধ্যে একটা কনসিডারেশন ছিল, যে কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে। সিওয়েজ সিস্টেম, জলের ব্যবস্থা, মানে সমস্ত কিছু হয়তো বেসিক ব্যবস্থা কিন্তু সুন্দরভাবে অর্গানাইজড করা। গ্রামটা সত্যিই মানে দেখার মতো। মানে ছোট্ট গ্রাম, বেশি এদের বসতিও বেশি নয়, বেশি পপুলেশন নয়। সুন্দর বাচ্চারা রাস্তায় খেলতে বেরোচ্ছে, বিকেলবেলা দেখলাম। বেশ একটা পারিবারিক মতো একটা মানে ব্যবস্থা, মানে ছোট যেহেতু গ্রাম, সবাই একটা পরিবারের মতো, খুব সুন্দর।